আচ্ছা, আমাদের শর্ট সেলিং এর ক্ষেত্রে বিষয়টা কি, আমরা পার্সেন্টেজ মার্জিন কেমনে বের করে, ঠিক আছে, বা মেইনটেনেন্স মার্জিন আমরা দেখাইছিলাম যে বাইং অন মার্জিনের ক্ষেত্রে কেমনে বের করে সেই জিনিসটা দেখাইছিলাম। তো বাইং অন মার্জিনের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে তোমার ইকুইটিকে ভাগ দেওয়া হয় ভ্যালু অফ স্টক ওন দিয়ে, ঠিক আছে। অর্থাৎ বিষয়টা যদি আমি এক্সেলে দেখাই, যে এক্সেলে আমাদের যেরকম ছিল যে আমার যে পরিমাণ স্টক আমি কিনছি, ঠিক আছে, স্টক ধরো আমি 10,000 টাকা স্টক কিনছি, এর মধ্যে 5,000 টাকা আমার নিজের, 5,000 টাকা আমার ধার করা ছিল। তাহলে আমি স্টক কিনছি 10,000, এবং আমার যে টাকাটা নিজের টাকা ছিল সেটা হলো আমার ইকুইটি। এই ইকুইটিটা আমার স্টকের কত পার্সেন্টেজ, যেই পরিমাণ স্টকের মালিক আমি, সেইটা আমাকে পার্সেন্টেজ মার্জিন বলতেছে যে 5,000 ডিভাইডেড বাই 10,000, 50%, এভাবে বের করে। কিন্তু শর্ট সেলিং এর ক্ষেত্রে বিষয়টা কি, তুমি কিন্তু কোনো শেয়ারের মালিক না এক্ষেত্রে। শেয়ারের তোমার স্টকের প্রাইসটা কিন্তু, এটা কিন্তু ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু সবসময় ফিক্স থাকবে না। তোমার এখানে লোনটা ফিক্স থাকতেছে, ঠিক আছে। বাইং অন মার্জিনে তোমার লোন ফিক্স থাকতেছে, বাট স্টকের ভ্যালু ফিক্স থাকতেছে না। স্টকের ভ্যালু হলো তোমার 200টা শেয়ার, ঠিক আছে। তো 200টা শেয়ার মানে তোমার 200 পি, ঠিক আছে। স্টকের ভ্যালু হলো 200 পি তোমার, মানে 200টা শেয়ার এবং প্রাইস যখন যা থাকে, ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমার টোটাল স্টকের ভ্যালু থাকবে 200 পি, ঠিক আছে। তো এখানে তুমি যদি ইকুইটিটা বের করতে চাও, ঠিক আছে, তোমার যদি ইকুইটি বের করার লাগে, তখন তুমি 200 পি থেকে লোন যদি বাদ দাও, 200 পি থেকে তোমার লোন কত, 5,000, 200 পি মাইনাস 5,000, তখন তুমি ইকুইটিটা পেয়ে যাচ্ছ, এবং সেটাকে কি দিয়ে ভাগ দিবা, সেটাকে ভ্যালু অফ স্টক দিয়ে ভাগ দিবা, মানে 200 পি। ঠিক আছে, আমি যেটা বলছি যে ইকুইটি ডিভাইডেড বাই ভ্যালু অফ স্টক, এটা না, এটা হলো শেয়ার ইয়ের ফর্মুলা দেওয়া, একই রকম ফর্মুলা, জাস্ট ওর থাকবে না, ঠিক আছে। ইকুইটি ডিভাইডেড বাই যে পরিমাণ স্টক তুমি কিনছো, ঠিক আছে, সেটা হলো তোমার বাইং অন মার্জিনের ক্ষেত্রে তোমার পার্সেন্টেজ মার্জিন বের করা। যেমন এখানে যেটা দেখাইছিলাম, যে এই যে এটা, ঠিক আছে, তোমার এটা হলো তোমার অ্যাসেট 200 পি, ঠিক আছে, সেটাকে থেকে তুমি লোন বাদ দিছো 5,000, তাহলে তুমি ইকুইটি পেয়ে গেছো। হ্যাঁ, তো এই লোন যেহেতু 5,000 ফিক্স থাকবে, তোমার শেয়ার প্রাইস বাড়ুক বা কমুক তোমার 5,000 টাকায় ফেরত দিতে হবে, তাহলে এটা 5,000ই বসবে। আর এখানে তোমার আর বসতেছে 200 পি, ঠিক আছে। কারণ শেয়ারের ভ্যালু বাড়তে পারে কমতে পারে, তো তোমার যেই পরিমাণ স্টকের তুমি মালিক সেটা ফিক্স না। আর এখানে তোমার আলটিমেটলি স্টকের কি পরিমাণ স্টকের মালিক তুমি, সেটা ভ্যালু অফ স্টক ওন্ড, যেটা তুমি মালিক, ঠিক আছে, সেটা দিয়ে ভাগ দিচ্ছ। তো এটা হলো তোমার বাইং অন মার্জিনের পার্সেন্টেজ মার্জিনটা বের করা। ইয়েতে যদি দেখো একটু উল্টো হয়ে যাচ্ছে, যদি এটা তোমার আহ, এটা দেখো, এটা হলো শর্ট সেলিং এ পার্সেন্টেজ মেইনটেনেন্স মার্জিনটা বের করা। তো শর্ট সেলিং এ মেইনটেনেন্স মার্জিন বের করতেছে কেমনে, যে এখানে দেখো 7,500 আগে, 100 পি পরে, ঠিক আছে। বিষয়টা হলো কনসেপ্টটা সেমই আছে, জাস্ট একটু শর্ট সেলিং এর কনসেপ্ট ডিফারেন্ট দেখে এখানে ভ্যালু গুলো একটু ডিফারেন্ট ভাবে বসবে। জাস্ট তুমি শর্ট সেলিং এর ক্ষেত্রে মেইনটেনেন্স মার্জিন কি, আচ্ছা আগে যদি আমি আবার রিপিট করি যে মেইনটেনেন্স মার্জিনটা কি। মেইনটেনেন্স মার্জিন আর পার্সেন্টেজ মার্জিন মূলত সেম জিনিস। মেইনটেনেন্স মার্জিনটা হলো তুমি সর্বোচ্চ, মানে মনে করো, আহ, এই দেখো এই ইকুইটিটা আমার আহ, এই যে শেয়ার আমার, যদি এটার পার্সেন্টেজ মার্জিন কি, এই শর্ট সেলিং এর ক্ষেত্রে আমার এই অঙ্কের পার্সেন্টেজ মার্জিন কি, আমার 5,000 টাকার ইকুইটি আছে, ঠিক, সরি লোন আছে, ঠিক আছে, মানে 5,000 টাকার আমি শেয়ার ধার নিচ্ছি, আর ইকুইটি হলো 2,500, ঠিক আছে। তাহলে এই ইকুইটিটা আমার ভ্যালু অফ স্টকের কত পার্সেন্টেজ, 50% অবশ্যই। হ্যাঁ, তো এই ভ্যালুটা এখন 50% আছে, কিন্তু শেয়ারের দাম বেড়ে গেলে এটা আরো কমে যাবে, ঠিক আছে। তো মেইনটেনেন্স মার্জিন হলো একটা সেট করে দেওয়া, যে একটা পার্সেন্টেজ সেট করে দেওয়া, ধরো আমি বলে দিল, ব্রোকার বলে দিল 30%, ঠিক আছে। তো একটা পার্সেন্টেজ সেট করে দেওয়া, যে এই পার্সেন্টেজ মার্জিনটা যদি, এই যে 0.5, ঠিক আছে, এটা যদি এই মার্জিনের, ঠিক আছে, 0.3 এই ভ্যালুতে চলে আসে অথবা এর নিচে চলে আসে, তাহলে একটা মার্জিন কল রিসিভ করবে, ঠিক আছে। মার্জিন কল রিসিভ করার অর্থ ব্রোকারের অ্যাকাউন্টে আরো টাকা অ্যাড করবে, ঠিক আছে, যাতে তা- এটা রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য মূলত এই কাজটা করা হয়, ঠিক আছে। তো আহ, যে জিনিসটা বলতেছিলাম, অন্য কথায় ডাইভার্ট হয়ে যায় বারবার। আচ্ছা, ইয়ে তোমার এই ইকুইটিটা, সরি আমি ম্যাথে আসতে চাইছিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো আমি ইকুইটি কেমনে বের করবো, ঠিক আছে। তোমার যদি শর্ট সেলিং এর ক্ষেত্রে ইকুইটি, তোমার এই অঙ্কটা দেখো, যেমন হাউ হাই ক্যান দ্য প্রাইস অফ স্টক গো বিফোর ইউ গেট এ মার্জিন কল ইফ দ্য মেইনটেনেন্স মার্জিন ইজ 30% অফ দ্য ভ্যালু অফ দ্য শর্ট পজিশন।
ঠিক আছে, তাহলে 30% আমি এখানে বসাই দিলাম। এখন আমি জাস্ট আমার ফর্মুলাটা ইউজ করব। কোন ফর্মুলা? এই যে এই ফর্মুলা, ইকুইটি ডিভাইডেড বাই ভ্যালু অফ স্টক ওট। ঠিক আছে, তো ইকুইটি আমি এখানে কেমনে বের করব? যদি এই জায়গায় আসো, আমরা ইকুইটিটা কেমনে বের করব? হ্যাঁ, এইটা হলো আমার ইয়ে, ঠিক আছে, এটা তোমার এখানে বসানো আছে। তো তুমি দেখো ইকুইটি আমার হলো, এইটা হলো আমার ইকুইটি, ঠিক আছে, এই পাশেটা তো ইকুইটি এখানে ফিক্স থাকবে, এখানেও সবসময় ফিক্স থাকে না ইকুইটি, এই অঙ্কেও কোনো সবসময় ফিক্স থাকে না ইকুইটি। ঠিক আছে, তো ইকুইটি বের করা হলো তোমার আহ এই যে তোমার ক্যাশ বা বিক্রি করে যে ক্যাশ বা ট্রেজারি বিল পাইছো, ক্যাশ অলরেডি পেয়ে গেছো, ঠিক আছে, এটা এরকম না যে ভ্যালু বাড়ার সাথে সাথে তোমার ক্যাশ কমে, ক্যাশ পাওয়া কমে যাচ্ছে। ঠিক আছে, তুমি এখানে টোটাল অ্যাসেট 7,500, সেখান থেকে আহ, তোমার যে লাইবিলিটিটা, কি পরিমাণ শেয়ার ফেরত দিতে হবে, ঠিক আছে, এই জিনিসটা চিন্তা করো। যদি শেয়ারের দাম বেড়ে যায়, ঠিক আছে, শেয়ারের দাম বেড়ে এটা ধরো আহ, এখানে কত করে আছে, 50 টাকা করে আছে পার শেয়ারে, 50 টাকা করে 100টা শেয়ারের কারণে তোমার আহ, যে পরিমাণ তুমি 100টা শেয়ার ধার নিছো, প্রত্যেকটা শেয়ারের দাম 50 টাকা, অর্থাৎ তোমাকে 100টা শেয়ার ফেরত দিতে হইলে যদি দাম সেম থাকে তাহলে 5,000 টাকা খরচ হবে। ঠিক আছে, কিন্তু চিন্তা করো যদি দাম বেড়ে যায়, 55 হয়ে যায়, তাহলে 100টা শেয়ার ফেরত দিতে তোমার 5,500 টাকা খরচ হবে। ঠিক আছে, তো এইখানে তোমার যে জিনিসটা হচ্ছে, এখানে বাইং অন মার্জিনে তোমার অ্যাসেটটা ফিক্সড ছিল না, এটা প্রাইসের উপর ডিপেন্ডেন্ট ছিল। ঠিক আছে, আর ইয়েতে ক্ষেত্রে যেটা হচ্ছে শর্ট সেলিং এ তোমার লাইবিলিটিটা ফিক্সড না, লাইবিলিটিটা প্রাইসের উপর ডিপেন্ড করতেছে। যদি তুমি যেই দামে শেয়ার কিনছিলা বিক্রি করার সময়, সরি, যেই দামে শেয়ার বিক্রি করছিলা, পরে আবার এটা কিনে শেয়ার গুলা যে ফেরত দিবা, ঠিক আছে, মানে শেয়ার যে ব্রোকারকে ফেরত দিবা, সেটার জন্য তো তোমার শেয়ার গুলা কিনতে হবে, সেটা হয়তো আরো বেশি দামে কিনার লাগতে পারে। ঠিক আছে, তো যেই লাইবিলিটিটা, যদি দাম বেড়ে যায় তখন তোমার লাইবিলিটিটা আরো বেড়ে যাচ্ছে, বা দাম কমে গেলে লাইবিলিটি কমে যাচ্ছে। ঠিক আছে, সো এই হলো তোমার শর্ট পজিশনে, তাহলে আলটিমেটলি তোমার এখানে লায়াবিলিটিটা ফিক্স না। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে মেইনটেনেন্স মার্জিন তুমি কেমনে বের করো? মেইনটেনেন্স মার্জিন তুমি বের করতেছো যে এখানে হলো শর্ট সেলিং এর ক্ষেত্রে ইকুইটিকে ভ্যালু অফ স্টক ওর দিয়ে ভাগ দিয়ে। তো ইকুইটিটা কেমনে বের করবা? ইকুইটি তুমি শর্ট সেলিং এ বের করবা হলো তোমার টোটাল অ্যাসেট বের করে ফেলবা। ঠিক আছে, টোটাল অ্যাসেট হলো তুমি শেয়ার বিক্রি করে যে দাম পাইছো, শেয়ার তো অলরেডি বিক্রি করে ফেলছো, তো এই ভ্যালু আর চেঞ্জ হবে না। এখানে যেমন স্টক, তুমি যে পরিমাণ স্টকের মালিক, এটার ভ্যালু বেড়ে যাইতে পারে, কমে যাইতে পারে, কিন্তু এক্ষেত্রে এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, 5,000 আমার ফিক্সড, আর আমি 2,500 অলরেডি হয়তো আমার রাখছি ট্রেজারি বিল হিসাবে, তো টোটাল আমার অ্যাসেট 7,500। এখান থেকে আমার যে জিনিসটা ফিক্স না, এই লাইবিলিটিটা, ঠিক আছে, এটাকে আমি এইভাবে লিখবো যে 7,500 থেকে আমি মাইনাস দিব। ঠিক আছে, কোন মাইনাস দিব? 100টা শেয়ারের 100 পি মাইনাস দিব। ঠিক আছে, মানে 100টা শেয়ার যখন যেই দাম থাকে, ঠিক আছে, 100 পি। ঠিক আছে, এটা হলো আমার লাইবিলিটি 100 পি। তো 7,500 থেকে যদি আমি 100 পি বাদ দিয়ে দিই, তখন আমি আলটিমেটলি আমার ইকুইটিটা পেয়ে যাব। ঠিক আছে, তো আহ, এই ইকুইটিকে আমি কি পরিমাণ স্টক আমি ধার নিচ্ছি সেটা দিয়ে আমি ভাগ দিব। ঠিক আছে, তো ওই একই কথা 100 পি দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তো 7,500 মাইনাস 100 পি ডিভাইডেড বাই 100 পি। সো এইটা হলো তোমার বাইং অন মার্জিন, আর এটা হলো তোমার শর্ট সেলিং। ডিফারেন্সটা এখানে যে দুটা ইকুইটি বের করার সিস্টেম ডিফারেন্ট। ঠিক আছে, আর মোটামুটি সেমই তোমার। আর এইটা হলো তোমার ওই যে না, ওইটা আর কি, এটাই তোমার। হ্যালো, দিয়ে আসছি পাশে। সরি, একটু ফোন কল আসছিল তো, আমি কল কোথায় শেষ করছিলাম আমার খেয়াল নাই, যাই হোক। মেইন কথা হলো এইভাবে তুমি আলটিমেটলি তুমি ইয়ে বের করতে পারবা। ঠিক আছে, সো এই জিনিসটা খেয়াল রাখবা। আর নর্মালি তুমি ইকুইটিকে ভ্যালু অফ স্টক, তোমার যতটুকু শেয়ারের তুমি মালিক, ঠিক আছে, সেই শেয়ার ইকুইটি ডিভাইডেড বাই যে পরিমাণ শেয়ারের মালিক, সেটা দিয়ে তুমি আলটিমেটলি মেইনটেনেন্স মার্জিনের ফর্মুলাটা লিখতে পারবা, যেটা হলো তোমার বাইং অন মার্জিনের জন্য। আবার মেইনটেনেন্স মার্জিনের ফর্মুলাটা শর্ট সেলিং এর জন্য লিখবা ইকুইটি যেটা, সেটাকে তুমি ভাগ দিবা যে পরিমাণ শেয়ার তুমি ধার নিছো সেটা দিয়ে। ঠিক আছে, সো এখানে একটু জাস্ট ফর্মুলাতে এখানে উপরে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা কেন আমি বুঝাইছি অলরেডি। দেন পরের ম্যাথ গুলোতে যদি যাও, যেমন সাপোজ দ্যাট আমি এখন দ্রুত দ্রুত যাব, আর কারণ মোটামুটি আমি কনসেপ্ট সব ক্লিয়ার করে ফেলছি। ঠিক আছে, জাস্ট অঙ্ক সলভ করার টাইম। ঠিক আছে, যেমন সাপোজ দ্যাট ইন্টেল ইন্টেল কারেন্টলি সেলিং $20 পার শেয়ার। ঠিক আছে, তো
ইউ বাই 1,000 শেয়ার ইউজিং 50,000 15,000 অফ, এই দেখো শুরুতে বাইং এর কথা বলা আছে, তার অর্থ বাইং অন মার্জিনের ম্যাথ, ঠিক আছে? আগে সেল করছে না আগে বাই করছে, এটা বুঝতে হবে। এই সেলিং অর্থ সেল করতেছে সেটা না, সেলিং বলতে মার্কেটে কোন প্রাইসে বিক্রি কেনা বেচা হচ্ছে। তো ইন্টেল কারেন্টলি সেলিং অর্থ বোঝানো হচ্ছে যে ইন্টেলের মার্কেট প্রাইস কারেন্টলি 20 টাকা করে, ঠিক আছে? তো তুমি 1,000টা শেয়ার বাই করছো 15,000 অফ ইউর ওন মানি ইউজ করে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে ভ্যালু চেঞ্জ করি, 15,000 অফ ইউর ওন মানি মানে ইকুইটি হবে 15,000। ওকে। হ্যাঁ, আর কি ইনফরমেশন আছে দেখি। আহ, আহ, আচ্ছা, কতগুলো শেয়ার কিনছো বলছে? 1,000 শেয়ার কিনছো, ঠিক আছে? 1,000 শেয়ার কিনছো, 1,000 শেয়ার কিনছো, আর 15,000 নিজের টাকা দিছো, তো 1,000 শেয়ার কিনছো, প্রত্যেক শেয়ারের দাম কত? 20 টাকা করে, ঠিক আছে? তাহলে 1,000 শেয়ার কিনছো, প্রত্যেক শেয়ারের দাম 20 টাকা করে। তার অর্থ হচ্ছে তুমি যে পরিমাণ স্টকের মালিক সেটা হলো তোমার 20,000 স্টকের মালিক, আর 15,000 দিছো নিজের টাকা, আর 5,000 টাকা হলো তোমার লোন, ঠিক আছে? আহ, এখন দেখো কোশ্চেনটা কি জানতে চাইছে। আহ কোশ্চেন কি করছে, কোশ্চেন কই? ও আচ্ছা, কোশ্চেন এখানে শুরু, ও আগে দিয়ে একটু কাজ করে রাখছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন নেটওয়ার্থ অফ ইউর ব্রোকারেজ অ্যাকাউন্ট ইফ দ্য প্রাইস অফ দ্য ইন্টেল ইমিডিয়েটলি চেঞ্জেস টু 22, 20, 18? আচ্ছা, এখানে বলছে যে পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য নেট ওয়ার্থ অফ ইউর ব্রোকারেজ অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা এত কঠিন কিছু না, এটা নাম রাখ এটাকে সহজ ভাষায় যদি বলি সেটা হলো যে তোমার ইকুইটি কত পার্সেন্টেজ বৃদ্ধি পাইছে, এটা জানতে চাইছে, ঠিক আছে? তোমার ইকুইটি কত পার্সেন্টেজ বৃদ্ধি পাইছে। তুমি দেখো এখানে লোনের রেট কত বলছে, 8%। লোন বলছে 8%, ঠিক আছে? এখন বলছে যদি আগে আমি একটা করে দিই, ঠিক আছে, ধর 22-এরটা করে দিলাম। হ্যাঁ, যদি 22 হয়ে যায়, এখন দেখো শেয়ারের প্রাইস যদি 22 টাকা হয়ে যায়, 1,000 শেয়ারের দাম তো 1 বছর পর কত হবে? 22,000 হয়ে যাবে। আর 8% করে তোমার সুদ, ঠিক আছে, তাহলে 5,400 হবে লোনের দাম, লোনের ভ্যালু হবে। তো এখন তোমার আর বাকি থাকতেছে কত? 17, 16,600, তাই না? 15,000 থেকে 16,600 হয়েছে, তাহলে তোমার ইকুইটি কত পার্সেন্ট, কত বৃদ্ধি পাইছে? 1,600 বৃদ্ধি পাইছে ইকুইটি, ঠিক আছে? ইকুইটি 1,600 বৃদ্ধি পাইছে, আগে ছিল 15,000। 10.67, ঠিক আছে, তো 10.67% বাড়ছে। তো এখন এটা যদি দেখো, কোনো ভুল করছি আমি? একটু ভুল করছি হয়তো বা। আহ, আচ্ছা আচ্ছা, আমি এটা ইয়েরটা করে ফেলছি, সি নাম্বার, সি না ডি নাম্বার করে ফেলছি। আমি এটা বের করছি যে 1 বছর পরে, যদি 1 বছর পরের বিষয়টা আমি বের করে ফেলছি, তো 1 বছর পরের হইলে তখন সিচুয়েশনটা দাঁড়াচ্ছে যে এই যে তোমার লোন যেটা 5,000 ছিল সেটা 5,400-তে এসে দাঁড়াইছে, ঠিক আছে? হ্যাঁ, তো ডি নাম্বার এটা জানতে চাইছে, তো তখন তোমার দেখো এটা 10.67% হয়ে যায়, ঠিক আছে? এটা যদি প্রাইস 22 হয়, এখন চিন্তা করো প্রাইস যদি এটা 18 হয়, সেক্ষেত্রে কি হবে তোমার? হ্যাঁ, তো 18 হইলে তখন তোমার এটা হয়ে যাচ্ছে যে 18,000 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটার ভ্যালু 18,000 হয়ে যাচ্ছে। আর এখানে তোমার থাকতেছে 18 - 5, 13, এটা হবে 12,600, ঠিক আছে? তো এটা হলো তোমার এখানে ভ্যালু হবে 15 -2,400, ঠিক আছে? -2,400 টাকা বাড়ছে, ডিভাইডেড বাই 15,000, ঠিক আছে? ঠিক আছে না, কোনো ভুল করতেছি নাকি? হ্যাঁ ঠিক আছে, দেখছো 16%, -16%, ঠিক আছে? আহ এই যে এটা -16% এটা আসছে, ঠিক আছে? এখন আহ আমি যদি এটা যদি আমি এ নাম্বারের কথা বলি, এ নাম্বারের বিষয় হলো কি 1 বছর পরে এরকম কিছু বলেনি। তার অর্থ হলো তোমার একই বছর, জাস্ট লোন সেমই আছে, ঠিক আছে? তাহলে লোনে কোনো চেঞ্জ হবে না, জাস্ট যদি স্টকের ভ্যালু ধরো হয়তো 2 দিন পরে, স্টকের ভ্যালু তো মুহূর্তে মুহূর্তে বাড়ে, ঠিক আছে? ধরো 1 দিন পরে 2 দিন পরে বাড়লো স্টক, ঠিক আছে? তো স্টকের প্রাইস যে বাড়ছে, ঠিক আছে, বেড়ে এটা 20,000 থেকে বেড়ে এটা 22,000 হয়ে গেল, ঠিক আছে? তো আলটিমেটলি তোমার দেখা যাবে যে জিনিসটা হবে ইকুইটিও 2,000 বাড়বে, ঠিক আছে? তো ইকুইটিও দেখা যাবে এটা যদি 22,000 হয়ে যায়, 22 - 5 হবে 17,000, ইকুইটি যদি 2,000 বাড়ে, ঠিক আছে, তখন তোমার ভ্যালু হবে 2,000
/15,000, ঠিক আছে? তো সেটা হবে তোমার ইকুইটি কত পার্সেন্টেজ বাড়ছে, সেটা হবে তোমার 13.33%। ঠিক আছে? তো সেই জিনিসটাই তোমার এখানে দেখাইছে যে ইকুইটি কত পার্সেন্টেজ ইনক্রিজ করছে। তো একইভাবে এভাবে বের করে ফেলতে পারবা বাকিগুলো। আর একটা জিনিস নিয়ে আমি একটু ক্লিয়ার করতে চাই। এখানে যেমন একটা মনে হচ্ছে একটা জটিল ফর্মুলা লিখছে, এখানে এই ধরনের জটিল কোনো ফর্মুলার দরকার নেই। যদি তোমরা ইউজ করতে চাও একান্তই করতে পারো, ঠিক আছে? কারণ যাই হোক, তোমাদের ইচ্ছা করলে করতে পারো, কোনো সমস্যা নাই ইউজ করাতে, বাট আমি মেইনলি কনসেপ্টটা বুঝাই দিই। এখানে বলছে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইউ পার্সেন্টেজ রিটার্ন অ্যান্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ দ্য ইন্টেল। ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইউর পার্সেন্টেজ রিটার্ন। আচ্ছা, আমি এটা ডি এর জন্য করি। তাহলে একটু দেখি। আর ডি তে দেখো, একই কোশ্চেন আমি এটা দিয়ে দেখাচ্ছি একটু, তাহলে আরো ক্লিয়ার করে দেখাতে পারবো। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইউর পার্সেন্টেজ রিটার্ন অ্যান্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ ইন্ডিয়া। ওকে, পার্সেন্টেজ রিটার্ন বলতে কি বোঝাচ্ছে? আমি আগেও বলছি যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মানে হলো তোমার ইকুইটি কত পার্সেন্ট বাড়ছে। ঠিক আছে? তাহলে ইকুইটি কত পার্সেন্ট বাড়ছিল আমি বের করছিলাম, বের করে দেখাইছিলাম 10.67% বাড়ছে ইকুইটি। ঠিক আছে? ইকুইটি 10.67% কখন বাড়ছে? যখন শেয়ার প্রাইস 20 থেকে 22 টাকা এসে দাঁড়াইছে। তো শেয়ার প্রাইস কত পার্সেন্ট বাড়ছে? ঠিক আছে, শেয়ার প্রাইস 20 থেকে 22 টাকা এসে দাঁড়ানো অর্থ কি? 2 টাকা বাড়ছে। তো 20 টাকা থেকে 22 টাকা হয়েছে, 2 টাকা বাড়ছে, মানে কত টাকা বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে? 10% বাড়ছে। তাহলে তুমি চিন্তা করো যে তোমার ইকুইটি, আচ্ছা এই পাশে না লিখি, ইকুইটি কত পার্সেন্ট বাড়ছে? ইকুইটি আমি কেমনে বের করছিলাম এটা আগে দেখাইছিলাম। ইকুইটি বাড়ছে তোমার 10.67%। ঠিক আছে? আর তোমার যেটা শেয়ার প্রাইস, এটা কখন বাড়ছে? আচ্ছা এটা উল্টো লেখি, প্রাইস, শেয়ার প্রাইস যখন 20 টাকা থেকে এসে 22 টাকায় দাঁড়াইছে। তো 20 টাকা থেকে এসে 22 টাকায় দাঁড়ানো অর্থ শেয়ার প্রাইস কত পার্সেন্ট বাড়ছে? শেয়ার প্রাইস 10% বাড়ছে। তো শেয়ার প্রাইস যখন 10% বাড়ছে, তখন তোমার ইকুইটি কত বাড়ছে? ইকুইটি বাড়ছে 10.67%। ঠিক আছে? তাহলে এখানে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইউর পার্সেন্টেজ রিটার্ন, মানে পার্সেন্টেজ রিটার্ন হলো ওই যে ইকুইটি কত পার্সেন্টেজ বাড়ছে, এবং পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ ইন্টেল, এটার মধ্যে কি সম্পর্ক? ঠিক আছে? তো এটার মধ্যে কি সম্পর্ক, এটা তুমি ভাগ দিলেই পেয়ে যাবে এটার মধ্যে কি সম্পর্ক। ঠিক আছে? এটা তুমি দেখো, এটা যদি তুমি ভাগ দাও, এই ইকুইটিতে কি পরিমাণ চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই প্রাইসে কি পরিমাণ চেঞ্জ হয়েছে, ভাগ দিলে কত আসে? আহ, এটা এত পার্সেন্টেজ আসলো কেন? যার এটা পার্সেন্টেজ না দশমিকে লিখি, তাহলে একটু ইজি হবে মনে হয়। কি রে, পার্সেন্টেজ ধরে আছে। ইকুইটি প্রাইস 10% বাড়ছে, ইকুইটি বাড়ছে 2.1067। ঠিক আছে? এটা ডিভাইডেড বাই এটা, ঠিক আছে, তোমার যে জিনিসটা আসে, যে তারও আমি এটা দেখাচ্ছি একটু পরে। যেমন এইটারটা যদি দেখো, হ্যাঁ আমি এই নাম্বারটাই দেখাই আগে, তারপর এটারটা দেখাতে পারবো, সমস্যা নেই। আহ যদি এই নাম্বারটা দেখতে চাও, যে এই নাম্বারে তোমার প্রাইস বাড়ছে হলো 20 থেকে 22 হয়েছে, আর ইকুইটি কত বাড়ছে? ইকুইটি বাড়ছে হলো তোমার 13.33। ঠিক আছে? তো প্রাইস বাড়ছে তোমার, যদি না বুঝে থাকো আবার রিপিট করি, তোমার প্রাইস 20 থেকে 22 হয়েছে, মানে প্রাইস বাড়ছে 10%, আর ইকুইটি 13.33% বাড়ছে। ঠিক আছে? এই যে এখানে লেখা আছে, আমরা ক্যালকুলেশন দেখাইছি অলরেডি, এই যে 13.33। ঠিক আছে? তো ইকুইটি যদি আমার 13.33% বাড়ে, এটা এক্সেলে এরকম আসতেছে কেন? তার আমি এখানে ক্যালকুলেট করি। ইকুইটি ডিভাইডেড বাই প্রাইস, এখন ঠিক আসবে মনে হয়। এই যে আসছে 1.33। ঠিক আছে? 1.33 সব পার্সেন্টেজে দেখাচ্ছে, এর কারণে সময় একটু সমস্যা হচ্ছে। 1.33% আসছে, মানে তোমার প্রাইস যেই হারে বাড়ছে, ইকুইটি তার 1.33 গুণ বাড়ছে। ঠিক আছে? প্রায় 1.5 গুণ, আর কি 1.5 গুণও না।
তো এইটা হলো এই যে 1.3, ঠিক আছে। তো এই জিনিসটাই এখানে দেখাইছে, এই জিনিসটাই তোমার জানতে চাইছে, ঠিক আছে। আর ডি নাম্বারে যে জিনিসটা হয়েছে, ডি নাম্বারে অ্যাকচুয়ালি ওরা এখানে ঠিক মতো বের করেনি, এটা জাস্ট ফর্মুলা লেখছে আর বের করেনি, ঠিক আছে। বাট বের করতে পারবা, আমি যেটা করছি এটা তুমি যদি এখানে ভ্যালু চেঞ্জ করে দিই, আমি যদি এটা তোমার এখানে কত হবে, 0.1067 না, 0.1067, আমি বলতেছি মুস্তাফা আর বের করে দেখাইনি, তুমি এটা জাস্ট করো, দেখো 1.067, ঠিক আছে। তো এইটা হবে তোমার এই ডি নাম্বারের প্রথম কোশ্চেনটা, মানে প্রথমটার জন্য, ঠিক আছে। প্রথমটার জন্য কি পরিমাণ সম্পর্ক আছে, এরপর আচ্ছা প্রত্যেকটা জন্য সেমই আসবে কিনা, তো এভাবে বের করে দেখতে পারবা আর কি, ঠিক আছে। সো এই হলো মেইন কনসেপ্টটা। আহ দেন এখানে যদি দেখো, এটা আলটিমেটলি একইভাবে সব করতে পারবা, জাস্ট রেট অফ রিটার্ন জানতে চাইছে, তার অর্থাৎ কি পরিমাণ পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে তোমার ইকুইটিতে। আর আরেকটা জিনিস বলছি, যেমন এই অঙ্কটা দেখো, redo part A and B. Assume that Intel has paid a year-end dividend of $1 per share, ঠিক আছে। এখানে ডিভিডেন্ডের কথা বলছে, ঠিক আছে। তো আমি বলছি যে ডিভিডেন্ডের কথা বললে সেটা ইকুইটি থেকে বাদ দিয়ে দিই, ঠিক আছে। তো এক আহ, এই জিনিসটা অঙ্কটা যদি আমি পড়ি, অঙ্কেতে কি বলছে, সে 1,000 শেয়ার 20 টাকা করে শর্ট সেল করছে, ঠিক আছে। তাহলে 1,000 শেয়ার যদি 20 টাকা করে শর্ট সেল করে, তার শর্ট পজিশন হলো আহ মানে সে 20,000 টাকা পাইছে। তার এটা খালি করে দিই, তাহলে মিসলিডিং হবে। সে 20,000 টাকা পাইছে, 20,000 টাকা তার লায়াবিলিটি, কারেন্টলি আর কি, লায়াবিলিটি 20,000 আছে তার। and give you broker 50,000 to establish your margin account, ঠিক আছে। 15,000 দিছো মার্জিন অ্যাকাউন্ট সেট করতে, মানে এখানে আরো 15,000, ঠিক আছে। তো 15,000 তোমার ইকুইটি, এই হলো অবস্থা। এখন তোমার আমি আর এ নাম্বারে যাচ্ছি না, এটা পারবা, ঠিক আছে। বি তে, সরি সি তে চলে যাচ্ছি, এ বি পারবা। সি তে ডাইরেক্ট যদি চলে যাই, ঠিক আছে। যেমন বি এর কথা যদি বলি, এই 35,000 এটা কোত্থেকে আসছে, হ্যাঁ বি এর কথা, এই 20 আর 15 যোগ করলে কত হয়, 35,000, এ টোটাল অ্যাসেট। সেখান থেকে তোমার লায়াবিলিটি হবে 1,000, 1,000 পি, ঠিক আছে, -1,000 পি, এটা বাদ দিলে তখন তোমার ইকুইটিটা চলে আসবে। সো এই 35,000 -1,000 পি, 1,000 হলো নাম্বার অফ শেয়ার ডিভাইডেড বাই 1,000 পি, সো এভাবে বের করছে। সি নাম্বারে যে জিনিসটা হবে তোমার, সি নাম্বারে কি জানতে চাইছে, আচ্ছা এ এবং বি আবার করতে বলছে, চিন্তা করতে যে ইয়ার এন্ডে ডিভিডেন্ড 1 ছিল, ঠিক আছে। এক্ষেত্রে যে বিষয়টা হবে তোমার, ঠিক আছে। আহ এই দেখো তোমার এটা হলো ক্যাশ, আমি জাস্ট শেয়ার প্রাইস যদি 22 টাকা হয়ে যায় সেটার জন্য কত হবে, সেটার জন্য আমার সি নাম্বারের অ্যান্সার কত হবে, ঠিক আছে। এটা এভাবে 20 টাকার জন্য কত, 18 টাকার জন্য কত, তিনটার জন্যই তোমার বের করতে হবে, ঠিক আছে। তো আমি 22 টাকার জন্য দেখাই দিচ্ছি, যদি শেয়ার প্রাইস 22 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে তোমার 22 টাকা হয়ে গেলে তোমার লাইবিলিটি বেড়ে 20,000 থেকে কি হয়ে যাচ্ছে, লাইবিলিটি 22,000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমার যে 20,000 টাকা তুমি, মানে সোজা কথায় শেয়ার বিক্রি করছিলে 20,000 টাকা দিয়ে, এখন কিনতে হচ্ছে 22,000 টাকা দিয়ে। তো যে 20,000 টাকার ক্যাশ ছিল সেটা তো নাই আর, ঠিক আছে। উল্টো আরো ট্রেজারি বিল যে 15,000 ছিল সেটা কমে এখন 13,000 হয়ে গেছে, কারণ সেটা খরচ হয়েছে। তোমার ইকুইটিও 13,000 হয়ে গেছে, আর লাইবিলিটি আর বাকি নাই, ঠিক আছে। তো এরকম হলো তোমার সিচুয়েশন হবে, ঠিক আছে। এখন এখানে হলো 15,000 থেকে 13,000, 2,000 কমছে ইকুইটি, ঠিক আছে। তো এটা যদি, এটা হলো যদি কোনো ডিভিডেন্ড না দিত, এখানে বলছে ডিভিডেন্ডের কথা, যে ডিভিডেন্ড কত করে দিছে, 1 টাকা করে দিছে পার শেয়ারে, ঠিক আছে। পার শেয়ারে 1 টাকা করে ডিভিডেন্ড দিছে, তাহলে এটা তোমার হয়ে যাবে 13,000ও থাকবে না, এটা 12,000 হয়ে যাবে, ঠিক আছে। 1 টাকা করে পার শেয়ার, শেয়ারের সংখ্যা কত, 11,000, তাহলে এটা 12,000 হয়ে যাবে, ঠিক আছে। এটাও 12,000 হয়ে যাবে তোমার। বিষয়টা হলো এটা, ডিভিডেন্ড হইলে ইকুইটি থেকে বাদ দিয়ে দিবা, সেটা শর্ট পজিশনে ম্যাথ হোক, বাইং অন মার্জিন হোক, হ্যাঁ। তো আহ
বাইং অন মার্জিনে হবে না, এটা শর্ট পজিশনে ম্যাথে ডিভিডেন্ডের কাজ থাকবে আর কি। এই হলো তোমার তাহলে এখন তুমি দেখো ইকুইটি 15,000 থেকে 12,000 হয়েছে, তাহলে ইকুইটি হলো কত কমছে, 3,000 কমছে। তাহলে এটা হবে তোমার -3, ঠিক আছে, মানে -3,000 ডিভাইডেড বাই 15,000। ঠিক আছে, এটা করলে তুমি চেক করতে পারো, এটা -20%। ঠিক আছে, তোমার প্রথমটা রিটার্ন হলো তোমার আহ আচ্ছা, ইয়ে যে জিনিসটা বলতেছিলাম এখানে -3,000-কে আমি 15,000 দিয়ে ভাগ দিচ্ছি। এখানে তুমি যদি দেখো ক্যালকুলেশন, -1,000 × 2 মানে -2,000, আর এখানে -1,000, তো -3,000 ডিভাইডেড বাই 15,000। ঠিক আছে, কিন্তু এখানে ভ্যালু যেটা সেই ভ্যালুটা আর কি মিলতেছে না, তো এটা ভুল লেখছে আর কি ভ্যালু। এটা হবে -20% হবে। ঠিক আছে, উত্তর ভুল দেওয়া আছে বাট প্রসেসটা ঠিক আছে। সো এই জিনিসটা আর কি। আহ তারপর এখানে একটু ভুল আছে, যেমন এখানে এই জিনিসটা 500p -500 লেখা। ঠিক আছে, এটা হবে তোমার দেখো এই জিনিসটা তুমি যদি দেখো, আহ, যদি মেইনটেনেন্স মার্জিন বের করতে যাও, ঠিক আছে, মেইনটেনেন্স মার্জিন বের করতে গেলে এই অঙ্কটার জন্য তখন তুমি কি করবা, যে তোমার অ্যাসেট যেটা আছে তোমার 35,000 অ্যাসেট, তুমি যদি দেখো তোমার অ্যাসেট ছিল 35,000, 20 আর 15, 35,000, সেখান থেকে তুমি কি করতা, 35,000 থেকে এখানে শেয়ারের সংখ্যা কত, 1,000 শেয়ার, তাহলে এটাকে কি হিসেবে লিখতা, এটাকে লিখতা 1,000 পি। ঠিক আছে, তো তখন তুমি দিতা 35,000 -1,000 পি ডিভাইডেড বাই 1,000 পি। এভাবেই তো মেইনটেনেন্স মার্জিন, মানে মার্জিন কলের জন্য এইভাবে করছিলা। ঠিক আছে, এই যে এরকম ছিল। ঠিক আছে, কিন্তু এরা যখন ডিভিডেন্ডের কথা বলবে, যে এই যে এই অঙ্কে ডিভিডেন্ড যেমন আছে 1 টাকা ডিভিডেন্ড দিছে, তো সেক্ষেত্রে জিনিসটা হয়ে যাবে কি 1,000 পি -1,000, আরো 1,000 চলে আসবে। ঠিক আছে, মানে 35,000 -1,000 পি -1,000 ডিভাইডেড বাই 1,000 পি। জাস্ট এখানে একটা -1,000 অ্যাড হয়ে যাবে উপরের যে ইকুয়েশনের, মানে নিউমারেটারে, নিউমারেটারে তোমার -1,000 যোগ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা তো এখানে আহ এটাই আর কি, এই যে 1,000 পির সাথে আরো 1,000 যোগ করছে। ঠিক আছে, এটাকে লাইবিলিটি হিসেবে দেখাইছে। তো এই 1,000 পি প্লাস 1,000 এটা তোমার 35,000 থেকে বাদ যাবে, 35,000 -1,000 পি -1,000। ঠিক আছে, তো এটা 1,000 না লিখে ভুলে 500 লেখছে, এখানে 1,000 পি হবে, 1,000 হবে, আর এখানেও 1,000 পি হবে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমার কনসেপ্ট, আমার সব দেখানো হয়ে গেছে। আর এইটা যদি লাস্টের অঙ্কটা দেখতে চাও, এটা তেমন কিছু না। ঠিক আছে, এখানে তোমার আহ, সে শর্ট সেল করছে। ঠিক আছে, তো শর্ট সেল করতে এই যে ব্রোকারকে কমিশন দেওয়া লাগছে। ঠিক আছে, যদি একটু নিজে পড়ে দেখিও, ব্রোকারকে কমিশন দেওয়া লাগছে। আর ডিভিডেন্ড তো ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ডের কথা তো বলছে 2 টাকা পার শেয়ার, সেটা ছাড়া ব্রোকারকে কমিশন দেওয়া লাগছে। ঠিক আছে, প্রত্যেকটা শেয়ার বাইয়ের বা সেলের জন্য। ঠিক আছে, তো এখানে তুমি দেখো 21 টাকা করে শেয়ার সেল করছে। ঠিক আছে, অন অন January 1 ইউ সোল 1 রাউন্ড লন, দ্যাট ইজ 100 শেয়ার। আচ্ছা, লট 100টা শেয়ার সেল করছে 21 টাকা করে। ঠিক আছে, তাহলে তোমার 2,100 টাকা পাইছো সেলিং করে, কিন্তু এই 2,100 পুরো পাচ্ছ না। তুমি প্রত্যেকটা বাই এবং সেলের জন্য ব্রোকারকে দিচ্ছ 50 সেন্ট করে, মানে 0.50 করে দিচ্ছ। ঠিক আছে, তো 0.50 100টা শেয়ার, এই জিনিসটা ভ্যালু তুমি যদি বাদ দাও তখন 2,050 থাকতেছে। তো এটা তো সেলিং এর সময় তোমার ব্রোকারকে একটা কমিশন দেওয়ার লাগছে, আবার তুমি রিপারচেস করে নিবা, কারণ ওই যে শেয়ার গুলো তুমি বিক্রি করছো, ধার করা শেয়ার, এগুলো আবার তোমার রিপারচেস করতে হবে। এটাও তুমি ব্রোকারের মাধ্যমেই করবা, তোমার সব লেনদেন ব্রোকারই করবে, বাট নির্দেশ তুমি দিবা আর কি, কাইন্ড অফ। তো রিপারচেস করতেছো 15 টাকা দামে, এই যে 15 টাকার কথা বলা আছে, কোশ্চেনটা নিজের ভালো মতো পড়ে নিও, এই 15 টাকা দামে রিপারচেস করলা, এখন আবার 100টা শেয়ারের জন্য 0.50 করে কমিশন দেওয়া লাগবে, এই 1,550 তোমার খরচ হয়েছে রিপারচেস করতে। আর শুরুতে যখন বিক্রি করছো তখন 2,050 খরচ হয়েছে। ঠিক আছে, তো আর এই তোমার ডিভিডেন্ডের কথা কত বলা আছে, 2 টাকা করে বলা আছে পার শেয়ার, শেয়ারের সংখ্যা কত, 100 শেয়ার, মানে টোটাল 200 টাকা ডিভিডেন্ড দেওয়া লাগবে। তাহলে এই হলো সেল করছে 2,050 টাকায়, কমিশন বাদ দিয়ে আর কি, আর এটা রিপারচেস করতে কমিশন সহ খরচ হয়েছে 1,550। তো এই 2,050 রিপারচেস করতে খরচ হয়েছে 1,550। ঠিক আছে, এবং 200 টাকা তোমার ডিভিডেন্ড দেওয়া লাগছে, তো এটাও বাদ দিয়ে দিলা। তো ডিভিডেন্ড এবং পার্চেসের খরচ যদি বাদ দিয়ে দাও, আলটিমেটলি 300 টাকা তুমি দেখতেছো তোমার নেট প্রফিট থাকতেছে। এই নেট প্রফিটটা হলো তোমার ইকুইটি কতটুকু বাড়ছে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে দেখাইছে। তো এই হলো মোটামুটি, আই হোপ, চাইছিলাম শর্ট ক্লাস নিতে, একটু লং হয়ে গেছে, বাট আমি আশা করি যে কনসেপ্ট গুলো ক্লিয়ারলি বুঝাইতে পারছি।
এটা ভালো মতো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ, কনসেপ্ট ঠিক থাকলে মোটামুটি অঙ্ক যেভাবেই পারবা। আর ছক করে করলে আর কি ইজি হয়।